টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে বিশ্ব নেতৃবৃন্দ। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না বললেন ওবায়দুল কাদের। 19 উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রীতিলতা পোদ্দার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তোমরা জানো তোমাদের আমি ভালোবাসি, আর আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো। তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও আমি চিরদিন তোমাকে বিদায় নিয়ে যাব। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। একই সঙ্গে প্রায় 30 জন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শপথ অনুষ্ঠানে সন্ধ্যা 7:15 শুরু হয়ে 8টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভি জানায়, মোদীর শপথ নেওয়ার পর শীর্ষ মন্ত্রীরা শপথ নেবেন। এদিকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে এখন নয়াদিল্লি অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে গতকাল দুপুরে তিনি নয়াদিল্লি পৌঁছান। এছাড়া শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রেসিডেন্ট, মরিশাস, নেপাল ও ভুটানের প্রধানমন্ত্রী ও সেসেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ সহ বেশ কয়েকজন বিদেশি নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলি আগ্রাসন এবং কোভিড পরিস্থিতি মোকাবেলা করে দেশের অর্থনীতি ভালোভাবে টিকে আছে এবং দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সংসদের সদস্যগণ। আজ জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যগণ এই অভিমত ব্যক্ত করেন। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদ সদস্যগণ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং রাজধানীতে মেট্রো রেল চালু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়িত হয়। অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকলে হাওয়া ভবন, খোয়াব ভবন তৈরি করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে। সংসদ সদস্যগণ আশা করেন, সুষ্ঠুভাবে বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। এর আগে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন 2022-23 সংসদে উপস্থাপন করেন। সংসদের বৈঠক আগামীকাল বিকেল 4টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিএনপি আমলে লুটপাটকারীদের কোনো বিচার হয়নি, আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি কথা জানান। বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে প্রস্তুত থাকার নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন আমজাদ হোসেন। আগামী 23শে জুন দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সফল করার লক্ষ্যে যৌথ সভা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অগ্নিসন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। আন্দোলন তারা করতে পারবে না, কারণ এ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। আমরা ভয় পাই অগ্নিসন্ত্রাস, এ আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারা চালু করেছে। এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে, এবং সেটা আমরা আগেও করেছি, ভবিষ্যতেও
এ ধরনের হুমকি মোকাবিলা রাজপথে আওয়ামী লীগ সহযোগীরা মহানগর সবাই আমরা প্রস্তুত। সেতুমন্ত্রী বলেন, বাজেট ঘোষণা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে এবং বেগম খালেদা জিও করেছে, তারাও তাহলে দুর্বৃত্ত। আর লুটপাটের জন্য রাঘব বোয়ালদের এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য নয়, লুটপাট আমরা বন্ধ করেছি। লুটপাট করে কেউ এখানে পার পেয়ে যেতে পারবে না। এ সময় ফিলিস্তিনে অপহৃত 4 জনকে উদ্ধারে ইসরায়েল কর্তৃক 213 জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে হত্যার তীব্র প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। কোথাও শুনলাম না একজন রাষ্ট্রনেতা শেখ হাসিনা ছাড়া কেউ বলবেন না। শিশু, নারী সহ 213 জন সিভিলিয়ানকে হত্যা করে 4 জনকে উদ্ধার করেছে। 213 জনের কথা বলার কি কেউ নেই? এই শিশুদের কি অপরাধ? এরা কি হামাস? এই সিভিলিয়ান হত্যার বিচার কি হবে না? একটি কথাও বলেন নাই আমেরিকার প্রেসিডেন্ট। অবাক হলাম। আর আমাদের আরব বিশ্ব মনে হয় দে আর স্লিপিং। যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী ও খুলনা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির রাজাপুর উপজেলার 50টি এবং কাঠালিয়া উপজেলার 40টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। নতুন ভোটাররা ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছে। জেলার 2টি উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, আনসার, ভিডিপি সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলায় আজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নারী ও পুরুষ ভোটারগণ সকাল থেকেই সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় উপজেলা নির্বাচন চলছে শান্তিপূর্ণভাবে। এই জেলার 2টি উপজেলায় 6টি পদের জন্য 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও ধুমকি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 167টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ, চলবে বিকাল 4টা পর্যন্ত। 3 উপজেলায় 4,80,796 জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 18 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 22 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিজিবি, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। ইমরানুজ্জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। ঋণ খেলাপি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অর্থ ঋণ আদালতের সংখ্যা বৃদ্ধির বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার বক্তব্য রাখেন। আইনমন্ত্রী সততা ও মানবিকতার সহিত দ্রুত মামলার জট নিষ্পত্তির লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ গতবারের তুলনায় 8.1% বাড়িয়ে 41,408 কোটি টাকা করার কথা বলা হয়েছে। এটি প্রস্তাবিত জাতীয় বাজেটের 5.19%। জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেট প্রত্যাশা অনুযায়ী না হলেও বরাদ্দকৃত অর্থ সুষ্ঠু ও পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারলে উপকৃত হবে জনগণ। স্বাস্থ্যমন্ত্রী জানান, জনস্বার্থের কথা বিবেচনা করেই প্রকল্প নেওয়া হবে। রিপোর্ট দিনার সুলতানার। কিডনি রোগী ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান আমদানির জন্য নতুন এইচএস কোড সৃজন করে আমদানি শুল্ক সিডি 10% হতে হ্রাস করে 1% করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতীয় বাজেটের 15% স্বাস্থ্য খাতে রাখার কথা বলে আসছে বহু বছর ধরে। আর দেশের জনস্বাস্থ্যবিদরা চান জাতীয় বাজেটের অন্তত 8 থেকে 10% বরাদ্দ রাখা হোক স্বাস্থ্য খাতে। 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 41,408 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা আগের বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে 3,356 কোটি টাকা বেশি। বাড়তি টাকাটা যেটা পাওয়া গেল, এইটা শুধুই প্রিভেন্টিভ কাজের জন্য খরচ করা উচিত। লোকজন যাতে অসুস্থ না হয় সেটারই চেষ্টা করা। ক্যান্সার রোগের যে ব্যয় যেটা হয়, খুবই সাংঘাতিক রকমের ব্যয় হয় সেটা, এবং ডায়ালিসিস কিডনি রোগীদের জন্য এখানে যদি এই যে শুল্ক কমানোতে এটার দামটা অনেক কমে আসবে, এবং দামটা কমা মানেই হলো মানুষের উপরে চাপটা কমবে। ঔষধ, চিকিৎসা সরবরাহ এবং স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিদ্যমান রেয়াত সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি জরুরি তহবিল রাখার সুফল জনগণ পাবে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদরা। বিশ্বমারীর মতো কোনো রকম দুর্যোগ, স্বাস্থ্যের দুর্যোগ আসে, সেজন্য একটা ব্যবস্থাপনা আছে, সেখানে তহবিল বরাদ্দ আছে, সেটা খুবই ইতিবাচক দিক। আমাদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাতকে দেখতে হবে। স্বাস্থ্যে যদি আমরা টাকা বেশি বরাদ্দ করি, আমাদের অন্য অনেক খরচ কমে যাবে, এমনকি চিকিৎসা খরচ অনেক কমে যাবে। আমরা যদি একটা স্বাস্থ্যবান জনগোষ্ঠী গড়ে তোলবার জন্য রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়নের দিকে নজর দিই। গবেষণায় জোর দেওয়ার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের পরিকল্পিত ব্যবহার চান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গবেষণার জন্য আলাদা যে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই টাকাটুকু প্রকৃতভাবেই গবেষণার জন্য ব্যবহার করা উচিত। আমরা দেখতেছি যে ভালো গবেষণাপত্র, প্রপোজাল তৈরি হচ্ছে না, তো ওই দিকে আমাদেরকে নজর দিতে হবে। টাকা খরচ করা অন্যান্য মন্ত্রণালয় যে নিয়মে করা হয়, যেভাবে করা হয় সে সমস্ত দক্ষ লোকদের এখানে দায়িত্ব দেওয়া উচিত, অথবা যারা দায়িত্বে আছেন তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া দরকার, যেন তারা ঠিকভাবে টাকাটা খরচ করে যেটা টাকা খরচের যে উদ্দেশ্যটা পূরণ করতে পারে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, জনগণের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প নেবে না তার মন্ত্রণালয়। যে অর্থটা দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব এটা সদ্ব্যবহার করতে, এবং আমি ওই সমস্ত প্রকল্প নিয়েই কাজ করব যেগুলো জনগণের উপকারে আসবে। হয়তো কোনো প্রকল্প নিব না যেটা আমি খরচ করতে পারবো না। অতএব আমার টার্গেট থাকবে আমার সময়ের মধ্যে বাজেটকে ম্যাক্সিমাম ইউজ করা। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। জাসদ সভাপতি হাসানুল হক কিনু বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে এবারের বাজেটে কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে আমদানি শুল্ক কমানো হয়েছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত পর্যালোচনা সভায় কথা বলেন। হাসানুল হক কিনুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বক্তব্য রাখেন। জাসদ সভাপতি বলেন, চলমান অর্থনৈতিক সংকটের ধাক্কা সামলে দিতে হলে উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা ও সামষ্টিক অর্থনীতির সুব্যবস্থাপনা ও সমন্বয় সাধন করতে হবে। সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকটের ফাঁদ থেকে বেরিয়ে এসে উন্নয়ন ও সমৃদ্ধির ধারা বজায় রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 134 বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে সেদেশে। অন্যদিকে মিয়ানমার থেকে ফিরে এসেছে সেদেশের কারাগারে বন্দী থাকা 45 বাংলাদেশি। বেলা 12:30টায় তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে বাংলাদেশি জাহাজে করে মিয়ানমারের জলসীমায় নিয়ে যাওয়া হয়। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করেই তারা ফিরবেন মিয়ানমারে। রাজধানীর ইস্কাটনে মহিলা অধিদপ্তর প্রাঙ্গণে 3 দিনব্যাপী অঙ্গনা ঈদ মেলা শুরু হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলে বাহারি রং ও ডিজাইনের শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, নকশিকাঁথা, চামড়ার পণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্থান পেয়েছে। 11 জুন পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বরগুনার আমতলী উপজেলায় অসহায় কৃষকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কৃষি উপকরণ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। আমতলী উপজেলা আওয়ামী লীগ অফিসে কৃষকদের হাতে ত্রাণ ও উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। অনুষ্ঠানে কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন সহ কৃষক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মাদারীপুরের 4টি উপজেলায় প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করা হচ্ছে। জেলার বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রায় 3 লাখের মতো গরু ও 165টি মহিষ, 246টি ভেড়া এবং 2 লাখের মতো ছাগল প্রস্তুত রয়েছে। মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসান সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানিতে দেশি গরুর চাহিদা বেশি থাকায় বিগত কয়েক বছরে মাদারীপুরের বেশিরভাগ খামারিরা কম বেশি লাভবান হয়েছেন। এসব খামারের গরু ও ছাগল সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে। গরুগুলোকে খাওয়ানো হচ্ছে দেশীয় খাবার, খড়, খৈল, ভুসি, গুড়ের চিঠা, লবণ, চাল, ডাল ও ছোলার গুঁড়ো সহ চাষ করা নেপিয়ার ঘাস। খামারে প্রায় 3 লক্ষের মতো গরু ও 165টি মহিষ, 246টি ভেড়া এবং 2 লক্ষের মতো রয়েছে ছাগল। আমাদের দুইটা অলরেডি 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা এরকম টার্গেট, 8 লক্ষ অলরেডি বলা হয়ে গেছে। এই খামারে যে গরুগুলো তৈরি করছি সর্বোচ্চ 2.5 লাখ আর নিম্নে 2 লাখ টাকা দামের মতো গরু আছে। কিছু কোরবানিতে গরু বানাইছি আমরা, এই দানাদার খাদ্য খাওয়াই, আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না। অনেক সময় খুচরা ক্রেতা ও পাইকাররা খামার থেকেই গরু কিনে নিয়ে যান। ভালো লাভ হওয়ায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা। জেলার চাহিদার চেয়ে অতিরিক্ত রয়েছে কোরবানির পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে মাদারীপুরে পালিত দেশীয় জাতের গরু অন্য জেলাতেও যাবে বিক্রির জন্য এবং দামও পাবে বেশি, এমনটা প্রত্যাশা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের এই খামারিরা যাতে দেশীয় পদ্ধতিতে ক্ষতিকর কোনো কেমিক্যাল না খাওয়াইয়ে যাতে গরু মোটা তাজা করতে পারে সেই বিষয়ে আমাদের সার্বক্ষণিক তদারকি রয়েছে। ওভারঅল আমাদের যে খামারিদের যে সার্বিক তদারকি সেটা আমাদের লোকবলের মাধ্যমে সেটা আমাদের সার্বক্ষণিক রয়েছে। কোরবানির পশুর হাটগুলোতে যদি বিদেশি গরুর আমদানি না হয় তবেই এসব ক্ষুদ্র খামারিরা অধিক লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। এবারে কৃষি সংবাদ। একই জমিতে মূল ফসলের সঙ্গে সাথী ফসলের চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শ ও প্রযুক্তি কাজে লাগিয়ে তারা অল্প দিনেই ভালো আয় করছেন। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জমিতে বেড়ে উঠেছে উন্নত জাতের আখ, ফলন হয়েছে বাম্পার। কিছুদিনের মধ্যেই এগুলো কেটে বিক্রি করা হবে। এর আগে একই জমিতে সাথী ফসল হিসাবে বিভিন্ন সবজি চাষাবাদ করা হয়েছিল, সেগুলো তুলে ভালো দামে বিক্রি করা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এভাবে এক চাষে জমির বহুমুখী ব্যবহার করে বছর জুড়ে বিভিন্ন ফসল ফলানো হচ্ছে। এতে কৃষকরা অল্প খরচে লাভবান হতে পারছেন। আমরা অনেক লাভবান হচ্ছে আর কি। এই যে আখ ক্ষেতের ভিতরে, কুশাল ক্ষেতের ভিতরে পেঁয়াজ, আলু
মরিচ এগুলো আমরা আবাদ করছি, এগুলো পাইকারি বিক্রি করতেছি, পাইকারি এখান থেকে এসে নিয়ে যাচ্ছে। আমি কৃষি অফিসের পরামর্শের গাতেই আমি 1 বিঘা জমিতে আখ লাগাছি, তার ভিতরে আলু ছিল, এখন আলু উঠে গেছে, এখন আখ বড় হয়ে গেছে। পাশাপাশি ওই আবাদটা দিয়ে আমাদের এই লেবার খরচ বা জমির যে খরচাগুলো আছে এগুলো হয়ে যায়। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার এবং ফসল উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ এমন চাষাবাদে সব রকম সহযোগিতা ও উৎসাহ দিচ্ছে। সাথী ফসল হিসেবে আখের সঙ্গে যদি আলু চাষাবাদ করা হয় তাহলে আখের ফলন প্রায় 15% বৃদ্ধি পায় এবং কৃষক একই জমি থেকে এট এ টাইম 3-4টা সবজি কালেক্ট করতে পারে। এছাড়া আমাদের মাঠ পর্যায়ে যে সকল টেকনিক্যাল পরামর্শ দেওয়া সেটা আমরা রেগুলার দিয়ে আসতেছি। কৃষক এবং সুবিধাভোগীরা বলছেন কম খরচে এই প্রযুক্তি চাষাবাদে অন্য ফসল চাষের দ্বিগুণ লাভ এনে দিচ্ছে। কৃষকদের এমন চাষাবাদের আওতায় আনা গেলে একদিকে যেমন জমির বহুমুখী ব্যবহার বাড়বে, তেমনি চাষাবাদের মাধ্যমে সচ্ছলতা পাবেন তারা, এমনটি আশাবাদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ টেলিভিশন রাজশাহী উপকেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা আজ বিটিভি রাজশাহী উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি রাজশাহীর আঞ্চলিক গান, ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন দেশবাসীর মাঝে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামারুল্লাহ সরকার কামা, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক শিউলি রানী বসু সহ বিটিভি রাজশাহী উপকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ এর সময় উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজশাহী উপকেন্দ্র পরিদর্শন করেন। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে বিশ্ব নেতৃবৃন্দ। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না বললেন ওবায়দুল কাদের। 19 উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। খবর পর্যন্তই, খোদা হাফেজ।